শুল্ক বসিয়ে বিভিন্ন দেশকে আলোচনার টেবিলে টানার চেষ্টায় ট্রাম্প, বলছেন অর্থনীতিবিদরা। পোশাক খাত বাঁচাতে পরিপূরক সুবিধা দেওয়ার তাগিদ। হাসিনাকে ফেরানোর বিষয়ে চূড়ান্ত আলোচনা হয়নি, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। আন্তর্জাতিক আদালতে জুলাই গণহত্যার বিচারের বিপক্ষে প্রসিকিউশন। চিকিৎসক সংকটে ভুগছে নওগাঁর মান্দা স্বাস্থ্য কমপ্লেক্স। সেবা বঞ্চিত উপজেলার 5 লাখ মানুষ। এবং রাঙামাটিতে বাড়ছে হানিকুইন জাতের আনারস চাষ। ফলন ভালো হলেও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চাষি ও ব্যবসায়ীদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। ট্রাম্প শুল্কে টালমাটাল বিশ্ব। বাড়তি শুল্ক আরোপ নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে শুরু হয়েছে টানাপোড়েন। অর্থনীতিবিদদের মতে বাণিজ্য ঘাটতি কমাতে এটি মূলত আলোচনার টেবিলে বসার ট্রাম্পের এক প্রচ্ছন্ন হুমকি। বাস্তবে ঘটছেও তাই। ইতিমধ্যেই আলোচনায় বসতে চাইছে অন্তত 50টি দেশ। এতে সংকট সমাধানের একটা পথ খুললেও গার্মেন্টস খাত বাঁচাতে সরকারকে পরিপূরক সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। শুল্ক যুদ্ধ নিয়ে মনিরুল ইসলামের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় কিস্তি। 1944 সালে ব্রেটন উডস সম্মেলনে জন্ম নেয় বিশ্বব্যাংক এবং IMF। বিশ্ব বাণিজ্যে কেন্দ্রীভূত করা হয় ডলারকে। সঙ্গত কারণে এরপর থেকে পুরো বাণিজ্য আমেরিকার করতলগত হয়। বদলে যায় আন্তর্জাতিক বাণিজ্যের নিয়মনীতি। 1971 সালে স্বর্ণের মজুদ থেকে ডলারকে ছেঁটে ফেলার মধ্য দিয়ে চূড়ান্ত পেরেকটা ঠোকে মার্কিন সাম্রাজ্য। এবার শুল্ক নীতির মধ্য দিয়ে আরেকটি ইতিহাসের সন্ধিক্ষণে ট্রাম্প। এসব নীতির মাধ্যমে ডলার হয়ে ওঠে আন্তর্জাতিক বিনিময় মাধ্যম। সকল দেশের মুদ্রানীতি যখন মার্কিন কবজায়, তখন বণিক ট্রাম্প এমন সুযোগ নিতেই পারেন। ইতোমধ্যেই ট্রাম্পের দরবারে কুর্নিশ দিতে মরিয়া বিশ্বের অন্তত 50 দেশ। অর্থনীতিবিদ শাহাদত সিদ্দিকীও মনে করছেন এটি ট্রাম্পের একটি প্রচ্ছন্ন হুমকি। ট্রাম্প প্রশাসনের এই যে শুল্ক বাড়ানো, সেটাকে আমি মনে করি এক ধরনের থ্রেট, নেগোসিয়েশনে বসার জন্য থ্রেট। অর্থাৎ নেগোসিয়েশন যদি করে, তাহলে এখন বাংলাদেশ সরকার বলবে আমি কমাবো, ভিয়েতনাম বলবে আমি কমাবো। এখন আমাদের মধ্যে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর ট্যারিফ কমানোর একটা প্রতিযোগিতা তৈরি করে দিয়েছে। মার্কিন বাজারে রয়েছে বাংলাদেশের পোশাক খাতের জোরালো আধিপত্য। রপ্তানি প্রবৃদ্ধিও সবচেয়ে বেশি। ওটেক যা বলছে, গেল ফেব্রুয়ারি পর্যন্ত 2 মাসে মার্কিন মূল্যকে রপ্তানি হয়েছে 150 কোটি 7 লাখ ডলার মূল্যের বাংলাদেশি পোশাক, যা গেল বছরের একই সময়ের তুলনায় 26.64% বেশি। আর বাজার দখলের দিক দিয়ে তৃতীয় অবস্থানে তো রয়েছেই। আমরা কিন্তু যুক্তরাষ্ট্রে ধরেন প্রায় 20% প্রোডাক্ট গার্মেন্টস আমাদের এখান থেকে রপ্তানি করে আমাদের। সো অবভিয়াসলি আমাদের জন্য এটাতে একটু শঙ্কা। অনেক ফ্যাক্টরি আছে যারা পুরোপুরি US এর মার্কেটে কাজ করে। তো এখন আমাদের নিজেদেরও অনেক ক্ষেত্রে প্রাইস অনেক বেশি, আমাদের কস্ট বেশি। তো সেগুলোকে আমাদের কমানোর একটা তাগিদ দিতে হবে, দেখতে হবে যে কিভাবে আমরা ওইখানে নিজেদেরকে কম্পিটিটিভ করতে পারি। সো আসলে সব ডিপেন্ড করছে কিভাবে আমরা রিয়্যাক্ট করি। সো আমরা যাতে রাতারাতি আসলে ভীত না হয়ে প্রাইস না কমায় চলে যাই, আমরা একটু অবজার্ভ করি, আমরা নিজেদেরকে কম্পিটিটিভ জায়গাগুলো ধরে রাখি, অ্যানালাইসিস করি, সেভাবে রিয়্যাক্ট করি। অর্থনীতিবিদরা বলছেন এমন পরিস্থিতিতে আমদানি বাড়ানোর পাশাপাশি পরিপূরক রপ্তানি নীতি গ্রহণ জরুরি। বাংলাদেশ যেহেতু তৈরি পোশাক বেশি করে রপ্তানি করে, সুতরাং ওইখানে তুলাটা আমরা বেশি করে আমদানি করতে পারি। এবং এটি ছাড়াও ভোজ্য তেলের একটা বিশাল বাজার আছে বাংলাদেশে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিন্তু সহজেই আমরা এই তেলটা আমদানি করতে পারি। তার এছাড়াও মিনারেল তো আমাদের দরকার হয়, মানে বিশেষ করে জ্বালানি পণ্যগুলো আছে, তো সেগুলোর যেহেতু প্রয়োজন হচ্ছে, তো ওই পণ্যগুলো যদি আমদানি আমরা আরও বেশি বাড়াই, তাহলে সেক্ষেত্রে উন্নত মানের পণ্য পাবো আমরা, এবং একই সঙ্গে বাণিজ্য ঘাটতিও কিন্তু কমে যাবে। পেশাদারিত্ব বজায় রেখে আমেরিকার সঙ্গে খুঁটিনাটি সহ সকল বিষয়ে দেন দরবার করে শুল্ক হার কমিয়ে আনা সম্ভব বলেও মনে করছেন তারা। সরকার নেগোসিয়েশনে আসতে পারে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গে ভারতের সাথে আলোচনা হলেও চূড়ান্ত কোনো কথা হয়নি বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন ঢাকা দিল্লি সম্পর্ক কোনো দল বা ব্যক্তিকেন্দ্রিক নয়, এটা দুদেশের সম্পর্ক। তিস্তা চুক্তি নিয়ে ভারত ও চীন দুদেশকেই বিবেচনা করা হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার সাক্ষাৎ হয়েছে। এটা এই সরকারের দায়িত্ব নেওয়ার পর
এই পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ে এটাই প্রথম সাক্ষাৎ ছিল এবং সাক্ষাৎ আমার কাছে মনে হয়েছে একটা পজিটিভ অ্যাটমসফিয়ারেই সাক্ষাৎটা হয়েছে। জুলাই আগস্ট গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতের নেয়ার পক্ষে নয় প্রসিকিউশন, এ তথ্য জানিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, তবে বিচার কাজে সহযোগিতা করতে চাইলে আইসিসিকে স্বাগত জানানো হবে। এদিকে মানবতা বিরোধী অপরাধ মামলায় মঙ্গলবার রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি ও মিছিলে গুলি করা যুবলীগ কর্মী ফিরোজকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। দেশের যে চলমান গণ হত্যা বলেন অথবা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি যে মামলাগুলো আছে, আমরা বাংলাদেশের এই ট্রাইব্যুনালেই এই বিচার করার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত রয়েছে। আমরা কোনো অবস্থাতেই এই বিষয়টি আইসিসিতে প্রেরণ করতে চাই না, এটা আমাদের সম্মিলিত সিদ্ধান্ত। তা আমরা চাই আইসিসি যদি আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেয়, এইখানে বিচার হবে, তারা আমাদের বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দেবেন, সেটা অবশ্যই আমরা গ্রহণ করব। বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়। নোয়াখালীর সেনবাগে 2018 সালে উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর, লুটপাট এবং গেল 3 আগস্ট বিএনপি কর্মীর দোকানে ভাঙচুরের অভিযোগে নোয়াখালী 2 আসনের সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে পৃথক 3টি মামলা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে কারামুক্ত হওয়ার পর সিরাজগঞ্জ 3 আসনের সাবেক এমপি আব্দুল আজিজকে মারধর করে থানায় সোপর্দ করেছে ছাত্র জনতা। মঙ্গলবার রাত 8টার দিকে সিরাজগঞ্জ জেলা কারাগারের গেটের সামনে এই ঘটনা ঘটে। 26 সেকেন্ডের ফেসবুক ভিডিওতে দেখা যায় কয়েকজন যুবক আব্দুল আজিজের কলার টেনে ধরে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করছেন। তাকে আওয়ামী লীগের দোসর বলে আখ্যায়িত করা হয়। নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে সেবা। শুধু 4 জন চিকিৎসক দিয়ে চলছে স্বাস্থ্য কমপ্লেক্সটির কার্যক্রম। এতে সেবা বঞ্চিত হচ্ছে মান্দা উপজেলার 5 লাখেরও অধিক মানুষ। হাবিবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 24 জন চিকিৎসকের বিপরীতে আছে মাত্র 8 জন। সেখান থেকেও 4 জন আছেন ডেপুটেশনে। সুতরাং 4 জন মেডিকেল কর্মকর্তা দিয়ে চলছে হাসপাতালটি। আর 7 জনের বিপরীতে পরিচ্ছন্ন কর্মী আছে 1 জন আয়া, এবং ওয়ার্ড বয় 7 জন থাকার কথা থাকলেও আছে মাত্র 2 জন। মহাসড়কের পাশে অবস্থিত এই হাসপাতালটিতে প্রতিদিন ইনডোরে ভর্তি রোগীর সংখ্যা প্রায় 50, আউটডোরে গড়ে 350 জন ও ইমার্জেন্সিতে প্রায় 100 জন রোগী চিকিৎসা নিতে আসেন। রোগী ও স্বজনদের অভিযোগ, ঠিকমতো ডাক্তার পান না তারা। রোগীর চাপ অত্যাধিক বেশি, কিন্তু ডাক্তার কম। ডাক্তার নিয়োগের আকাঙ্ক্ষা প্রয়োজন। স্যালাইন, ওষুধপত্র যতবার সবকিছু আমাদের বাড়ি থেকে কিনতে হয়, তাহলে আমরা গরিব মানুষ প্রত্যেকদিন এত টাকা পয়সা কোথায় পাবো? মাত্র 4 জন চিকিৎসক দিয়ে মর্নিং, ইভিনিং, নাইট 3 শিফট চালানো দুঃসকর হয়ে পড়েছে। বহির্বিভাগ, ইনডোর, আউটডোর ও ইমার্জেন্সিতে রোগীদের অনেক চাপ থাকে। চিকিৎসক সংকটের কারণে রোগী নিয়ে পড়তে হয় বিপাকে। নাইট করি, ইভিনিং করি, মর্নিং করি, এগুলা দিতে গিয়ে অনেক সময় হাজারে পড়ি। চিকিৎসকরাও অনেক অসুস্থ হয়ে পড়ছি, টানা ডিউটি করতেছি। এই কারণে আমরা রোগীদেরকে সেই পরিমাণ সেবা দিতে পারছি না। ট্রেনিং এবং বদলিজনিত কারণে চিকিৎসক সংকট আছে জানিয়ে এই কর্মকর্তা বললেন, মন্ত্রণালয়ে চিঠি দেয়া সহ উপর মহলে জানানোর পরও এখানে কোনো নিয়োগ হচ্ছে না। আমাদের এখানে যে চিকিৎসকদের ঘাটতি, সেটা সিভিল সার্জন মহোদয় এবং ডাইরেক্টর মহোদয়, ডিভিশনাল ডাইরেক্টর যিনি, উনাকে একাধিকবার জানানো হয়েছে এবং এটা আমরা মন্ত্রণালয়ে চিঠিও করেছি, কিন্তু সেটার প্রেক্ষিতে আমরা তেমন কোনো সদুত্তর পাইনি। এবং এখানে চিকিৎসক সংকটের কারণে যে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে, সেটা আমরা স্যারদেরকে অবহিত করেছি, কিন্তু সেই অনুযায়ী কোনো ব্যবস্থা এখন পর্যন্ত আমাদের পরিলক্ষিত হয়নি। সঠিক সেবা প্রদানে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নিয়োগ দেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা স্থানীয়দের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। রাঙামাটির পাহাড়ি এলাকায় শুরু হয়েছে হানিকুইন জাতের আগাম আনারস চাষ। এই আনারস সমিষ্ট হওয়ায় ক্রেতাদের কাছে চাহিদা অনেক। কৃষি বিভাগ বলছে, আধুনিক পদ্ধতি ব্যবহারে মৌসুমের আগেই ফলন মিলছে, তবে কাঙ্ক্ষিত দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চাষি ও ব্যবসায়ীদের। মহুয়া জান্নাত মনির প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন সরনা।
মৌসুম শুরুর আগেই বাজারে আসতে শুরু করেছে পাহাড়ে উৎপাদিত আনারস। রাঙ্গামাটি সদর, কাউখালী, কাপ্তাই সহ নানিয়াচর উপজেলায় সবচেয়ে বেশি চাষ হচ্ছে এটি। হানিকুইন জাতের আনারস ছড়িয়ে পড়ছে সারা দেশে। আগাম আনারস চাষে বাড়তি লাভের মুখ দেখছেন চাষিরা। মোটামুটি বাজার ভালো চলতেছে, বাজার মোটামুটি এখন চলে মোটামুটি। গাড়ি বাগানের কাছে আসে, তার জন্য বাগানের কারণে লাভ হচ্ছে, আর দ্বিতীয় কথা অনেক খরচা কমে যাচ্ছে। এই আনারস কাজ শুরু হওয়ার পর থেকে আমাদের দৈনিক 1 থেকে 1,500 টাকা ইনকাম হচ্ছে। এ ব্যাপারে কৃষকদের পরামর্শ সহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা। কোন মাটিতে কোন ধরনের ফসল হবে এই বিষয়গুলো আমরা সাধারণত সাজেস্ট করে থাকি। তা আমরা আনারসের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নেই, এটা আমরা করি। তার পাশাপাশি আনারসে সরকার প্রায় প্রতি বছরই কিছু প্রণোদনা দিচ্ছে, যেমন এই বছর প্রণোদনা দিয়েছে। আমরা প্রণোদনার আওতায় 50 জন চাষিকে, প্রতিজন চাষি হাফ বিঘা করতে পারবে 2250 টাকার চারা প্রণোদনা, এটা অলরেডি বাস্তবায়ন হয়ে গেছে মাঠে। জেলায় প্রায় 1000 হেক্টর জমিতে আনারস চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। রংপুরে অন্যান্য বছর কাঁচা বাজারে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য হুহু করে বাড়লেও এবছরে তা সহনশীল আছে। বাজারে তদারকি বাড়িয়ে ভোক্তার ন্যায্য অধিকার সংরক্ষণে ঈদের পর আরও কঠোর অবস্থানে আছে প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাজারে মনিটরিং থাকায় সন্তুষ্টি জানিয়েছেন ক্রেতারা। দর্শক, রংপুর থেকে বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিউল করিম শফিক। শফিক, ঈদ পরবর্তী সময়ে বাজারের চিত্র কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতাদের বক্তব্য কি? বিভাগ সেটি হচ্ছে রংপুর বিভাগ। এই রংপুর বিভাগের যে ঐতিহ্যবাহী সিটি কর্পোরেশনের বাজারে, এই বাজারে যদি আপনাকে বলি যে ঈদের পর থেকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং ভোক্তা অধিকারের পক্ষ থেকে বাজার তদারকি বাড়িয়ে ভোক্তার যে ন্যায্য অধিকার এবং সংরক্ষণে কঠোর অবস্থানে আছে। রংপুরের যে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, তিনি যে বিষয়টি আমাকে বলেছেন যে বারবার ভোক্তাদের যাতে অধিকার কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, ভোক্তারা যাতে কোনো প্রকারের দামে বিপাকে না পড়ে, এজন্য বারবার জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকারের পক্ষ থেকে মনিটরিং করা হচ্ছে। আরেকটি বিষয় বলে রাখি যে আপনাকে যদি বলি যে রংপুর জেলায় যে রংপুরের যে প্রত্যেকটি জিনিসের দাম কিন্তু অনেকটাই কমে গেছে। বিশেষ করে 28 চাল 70 টাকা কেজি, মিনিকেট চাল 90 টাকা কেজি, চিনি গুঁড়া 120 টাকা এবং কাঠারি আতপ চাল 90 টাকা, খোলা আটা 40 টাকা কেজি এবং ময়দা 70 টাকা এবং সয়াবিন তেল 170 টাকা এবং লবণ 30 টাকা, চিকন আয়োডিন লবণ 40 টাকা, সাদা যে চিনি আছে 120 টাকা এবং চিনি দেশি খোলা যেটা সেটি 140 টাকা, মসুর ডাল 130 টাকা, মসুর ডাল যেটা মাঝারি সেটা 110 টাকা, অ্যাঙ্কর ডাল 65 টাকা, খেসারি ডাল 100 টাকা এবং মুগ ডাল 180 টাকা। এইভাবে কিন্তু প্রত্যেকটি দ্রব্যমূল্য কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে রেখেছে। এই পাশে একজন ক্রেতা আছে, আমরা তার কাছে জানবো যে বর্তমান পরিস্থিতি যে দ্রব্যমূল্য তাদের আপনাদের মনোভাব জানতে চাই। গত রমজান মাসের চেয়ে এই রমজান মাসে দ্রব্যমূল্য জিনিসের দাম প্রতিটারই কম ছিল। আমরা ক্রেতারা কিনিও শান্তি পাইছি এবং বাজারে যে কোনো দ্রব্যমূল্যের জিনিসে আমাদের। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ এতক্ষণ আপনি শুনলেন কিন্তু ক্রেতা সাধারণ পবিত্র রমজান মাস এবং রমজান মাসের পরেও তারা কিন্তু অনেকটাই স্বস্তিতে আছে। তারা কিন্তু এই ক্রেতা সাধারণ দ্রব্যমূল্য কিনে কিন্তু বেশ স্বস্তিতেই আছে। আরিফ, এই ছিল রংপুর থেকে বাজার দরের সর্বশেষ পরিস্থিতি। শফিক, আপনাকে ধন্যবাদ। অবৈধভাবে বিদেশ গমনকালে সেন্ট মার্টিন বঙ্গোপসাগর থেকে মাছ ধরার ট্রলারের অভিযান চালিয়ে 214 জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী, যাদের মধ্যে 118 জন পুরুষ, 68 জন নারী এবং 28 জন শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সকলেই মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের উদ্দেশ্যে যাত্রা করেন। দেশের বাইরের খবর।
ইসরায়েলি হামলায় গাজায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে ৫০,৮০০-তে উন্নীত হয়েছে প্রাণহানি। এদিকে উপত্যকাটিতে মানবিক সহায়তা বন্টন নিয়ন্ত্রণের ইসরায়েলের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এদিকে ক্যারিবিয়ান অঞ্চলের দেশ ডোমিনিকান রিপাবলিকে একটি নাইট ক্লাবের ছাদ ধসে অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও শতাধিক মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। ক্রিকেট বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতিটা দারুণভাবে শেষ করল বাংলাদেশ নারী দল। প্রথম প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক পাকিস্তান এ দলকে ১৬৭ রানে উড়িয়ে দিয়েছে টাইগার্সরা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে অধিনায়ক নিগার সুলতানা ও ফারজানার 50-তে ২৭৬ রান তোলে বাংলাদেশ। সর্বোচ্চ ৭০ রান করেন নিগার সুলতানা। জবাবে ৩৯ ওভার ১ বলে ১০৯ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। রাবেয়া ফাহিমা ও মারুফা আক্তার ২টি করে উইকেট নেন। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমরা শুরুতেই দেখে নিব আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো। শুরুতেই রয়েছে প্রথম আলো। বাংলাদেশে বিনিয়োগ কম, বড় বাধা ৫টি। বিশ্বের কোন দেশে কি ব্যবস্থা নিচ্ছে? ট্রাম্পের পাল্টা শুল্ক মোকাবেলায় কোন দেশ জোট কি করছে? দৈনিক ইত্তেফাক। এসএসসি পরীক্ষায় শিক্ষার্থী কমেছে প্রায় ১ লাখ। যুক্তরাষ্ট্রে ক্রয়াদেশ ও পণ্যের দাম কমে যাওয়ার আশঙ্কা রপ্তানিকারকদের। সমকালের শিরোনাম, ট্রাম্প বাজার অর্থনীতিকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। বাড়তি শুল্ক থেকে রেহাই পাওয়ার উপায় কি? নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে বসবে বিএনপি। বাংলাদেশ প্রতিদিন। ত্রিমুখী অবস্থানে ৩ দল। বিনিয়োগে এখন অনুকূল পরিবেশ। আন্দোলন নয়, জনগণ চায় নির্বাচন। নির্বাচন নিয়ে শঙ্কা দেখছে বিএনপি। যুগান্তর। জুলাই বিপ্লবে বদলে যাচ্ছে দ্বীপের মানচিত্র, সাগরের বুকে নতুন সন্দ্বীপ। বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন, নাসার সঙ্গে আর্টেমিস অ্যাকর্ডস চুক্তি। বণিক বার্তা। মানবিক সহায়তা বন্ধ, সংঘাতে রাখাইনে বাড়ছে বাস্তুচ্যুতের সংখ্যা। জিডিপির অতিরঞ্জিত তথ্য এখনও সংশোধন হয়নি। দ্য ডেইলি স্টার। গ্রিন শুটস ইন ইকোনমি, জিডিপি সিজ 4.5% growth in second quarter, but Trump tariffs may hurt recovery. BNP to meet CA, push for polls roadmap. নাসির, আমরা শিরোনামগুলো দেখছিলাম এবং আমরা শুরুতেই একটা বিষয় নিয়ে আলোচনায় যেতে চাই, সেটি হচ্ছে ট্রাম্পের, আমরা প্রথম আলোর একটা শিরোনাম দেখছিলাম, ট্রাম্পের পাল্টা শুল্ক মোকাবেলায় কোন দেশ জোট কি করছে? বাজার অর্থনীতি ছুঁড়ে ফেলে দিলেন ট্রাম্প। হ্যাঁ, এখন বিশ্বব্যাপী একটা বাণিজ্য যুদ্ধর মতো পরিস্থিতি। আমরা বেশ কিছু যুদ্ধই এখন দেখছি, বিশেষ করে অস্তিত্বের সংকটের যে যুদ্ধ, গাজা ইসরায়েল, এরকম করে এই যুদ্ধের প্রভাব যেরকম আছে, তেমনি এই বাণিজ্য যুদ্ধ, ট্রাম্পের যে শুল্ক আরোপ করার পরে পুরো বিশ্বে এক ধরনের আসলে হৈহুল্লোর অবস্থা পড়ে গেছে এবং প্রত্যেকটি দেশই মূলত ভিন্ন ভিন্ন প্রস্তুতি, এই যে তার যে অতিরিক্ত শুল্ক আরোপ হয়েছে, প্রতিটি দেশ ভিন্ন ভিন্নভাবে যাদের প্রস্তুতি নিচ্ছে। কেউ আলোচনার টেবিলে বসার জন্য ইতিমধ্যেই রাজি হয়ে গেছে, কেউ 50টা দেশ, কেউ আবার ট্রাম্পকে পাল্টা হুমকিও দিচ্ছে, বিশেষ করে চীন। সেটা চীনের পক্ষে যতটা সম্ভব, সব দেশের পক্ষে সেটা সম্ভবও নাও, কারণ চীন যে অবস্থানে আছে তারা হয়তো যুক্তরাষ্ট্রকে, ট্রাম্পকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে যেতে পারে, কিন্তু সব দেশকে সেটা সম্ভব হয় না। যে কারণে বাংলাদেশ ধরুন এক ধরনের, তারাও এক ধরনের প্রক্রিয়া নিয়েছে, প্রসেস নিয়েছে, তারা কী করতে চায়। এই যে বাড়তি শুল্ক আরোপ মোকাবেলায় দেশকে পোশাক খাত নিয়ে এক ধরনের সংখ্যা তৈরি হয়েছে। আরও দেখছিলাম যে চিংড়ি রপ্তানিতেও এক ধরনের বাধা আসতে পারে, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই ধরনের আমাদের দেশে বাধা আসবে। সেইগুলো মোকাবেলার জন্য বাংলাদেশ সহ অন্য দেশ, যেটা আপনি বলছিলেন যে 50টি দেশ ইতিমধ্যে আলোচনার টেবিলে বসার চিন্তা করছে। এবং একটা জিনিস দেখছিলাম যে ট্রাম্প মূলত এটা একটা কৌশল, যে এই দেশগুলো আলোচনা টেবিলে আসুক, আমার কাছে আসুক, আমি আলোচনা করার পরে হয়তো কমাতেও পারি, বাড়াতেও পারি, এটা তার একটা কৌশল সে নিয়েছে।
সেই প্রেক্ষাপট আছে। এবং বাংলাদেশ যেমন এক ধরনের 3 মাসের জন্য স্থগিত চেয়ে চিঠি দেওয়া এই ধরনের, এবং যে সমস্ত বাধাগুলো আছে বিশেষ করে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে আমরা যে কেমন উচ্চ হারের শুল্ক আছে সেগুলো কমিয়ে নিয়ে আসা সহ নানাভাবে বাংলাদেশ চেষ্টা করছে। প্রত্যেকটি দেশই ভিন্ন ভিন্নভাবে, যেটা বলছিলাম যে প্রথমে কেউ চেষ্টা করছে আলোচনার টেবিলে এটাকে সমাধান করতে, কেউ হয়তো যারা আলোচনা ছাড়াও যাদের ওই ধরনের অবস্থান আছে যে না আমি আমার দেশকে নিজের সক্ষমতা আছে, আত্মনির্ভরশীল দেশ যারা আছে তারা আবার চিন্তা করতে পারে যে না ঠিক আছে আমরা আলোচনা টেবিলে যাব না, আমরাও নিজেরাই নিজেদের বন্দোবস্ত করব, কিংবা চাইলে আরও যুদ্ধ যে বাণিজ্য যুদ্ধ যে আমি ট্রাম্পকে চ্যালেঞ্জ করে দিলাম সেরকম হতে পারে। সেক্ষেত্রে হয়তো ওইসব দেশগুলো আবার যে চীন যদি অন্যান্য দেশগুলোকে সঙ্গে নিয়ে এই ধরনের চিন্তা করে যে না আমি ট্রাম্পকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেবো, সেটা হতে পারে। তবে যেটাই হোক না কেন এখন পর্যন্ত মনে হচ্ছে যে ট্রাম্পের একটা কৌশল যে তিনি আলোচনার টেবিলে চাচ্ছে দেশগুলোকে যাতে আলোচনার টেবিলে আসে, তার সঙ্গে আলোচনা করে, তার বিষয়ে অনুগত করে রাখার যে কৌশল, হ্যাঁ সেটাই। তো এই চিন্তাগুলোর থেকে করা হচ্ছে। তবে তারপরেও প্রত্যেকটি দেশ নিজের ভাবে তাদের কৌশলও সাজিয়ে দিচ্ছে, কারণ প্রত্যেক দেশকেই তো নিজের স্বার্থটাও দেখতে হবে, নিজে কিভাবে ভালো থাকা যায় সেটাও দেখতে হবে, সেভাবেই সবাই আগাচ্ছে আসলে। নাসির, আপনার প্রথম হলো আরেকটা শিরোনামে যাব, বাংলাদেশে বিনিয়োগ কম, বড় বাধা 5টি: বিদ্যুৎ সমস্যা, অর্থায়নের সীমিত সুযোগ, দুর্নীতি, আনুষ্ঠানিক খাতের আধিক্য, উচ্চ কর হার। হ্যাঁ, শুধু বিনিয়োগ যে আমাদের দেশীয় বিনিয়োগ তা না, এটা কিন্তু বিদেশিদের ক্ষেত্রেও একই ধরনের বাধা। এখন এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে একটা বিনিয়োগ সম্মেলন চলছেও। সেই বিনিয়োগ সম্মেলনে গতকালকে একটা প্রশ্ন দেখলাম যে সেটা হচ্ছে লাল ফিতের দৌরাত্ম্য বন্ধে সরকার কী পদক্ষেপ নিতে পারে, একটা প্রশ্ন গতকালকে উঠে আসলো। দেখুন এখানে কিন্তু এই 5টার সঙ্গে আরও আছে প্রশাসনিক সক্ষমতা, প্রশাসনের ধীরগতি, প্রশাসনের ভিতরে বিনিয়োগ করার পরে প্রশাসন থেকেই অনেক ধরনের মেকানিজম করা হয়, সেটা নিয়েও কিন্তু অনেকে কনসার্ন আছে। আমি আপনাকে আরেকটা কথা বলতে পারি, লাল ফিতের পাশাপাশি ধরেন আপনি চট্টগ্রাম বন্দর থেকে আপনি পণ্য খালাস করবেন, সেখানে কিন্তু আপনি অনেক বাধা মুখে পড়তে হয়। এই যে এই সমস্যাগুলো বিনিয়োগ করতে এসে মানুষ এই ধরনের বিপদে পড়ে, সেই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য সরকারের কী পদক্ষেপ আছে সেগুলো তারা চিন্তা করছে। এবং এক্ষেত্রে সরকারকেও চিন্তা করতে হবে যে আমি যে কাউকে বিনিয়োগে আকৃষ্ট করার জন্য বলছি, তাহলে আমি সেই বিনিয়োগকারীকে কতটা ফেসিলিটেট করতে পারছি সেগুলো সরকারকে দেখতে হবে আসলে। আচ্ছা, আমরা বাংলাদেশ প্রতিদিন এবং সমকালের দুইটা শিরোনামকে একটু এক জায়গায় করতে চাই। বাংলাদেশ প্রতিদিনের একটা শিরোনাম ত্রিমুখী অবস্থানে 3 দল, এবং যে সমকালের শিরোনাম নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে বসবে বিএনপি। দুটো বিষয় সংশ্লিষ্টতা আছে। হ্যাঁ, আপনার সঙ্গে আলোচনায় বেশ কয়েকবার আমরা এই বিষয়ে আলোচনা করেছি, আপনি যদি মনে থাকে যে আসলে এই আলোচনাটা শুরু হয়েছে বেশ আগে থেকেই, যে আসলে নির্বাচন নাকি সংস্কার নাকি আমরা এখনই নির্বাচনে যাব নাকি আর পরে যাব, এই ধরনের আলোচনা, এবং সেটা শুরু হয়েছে আর 2 মাস থেকেই ধরেন। এই মুহূর্তে একেবারে তিনটি দল মোটামুটি বলা যায় 3 অবস্থানে। বিএনপি বলছে যে না জনগণ নির্বাচন চায়, জামাত সময়টা যত গিয়েছে কিন্তু অবস্থানটা তত কঠিনই হচ্ছে। হ্যাঁ, সেটি আমরা যত আলোচনা শুরু হয়েছিল 2 মাস আগে দুজনের কথাই বলছিলাম, এবং সেটা আস্তে আস্তে কিন্তু কোনো উন্নতি নেই, বরঞ্চ আরও 3 রেখায় 3টা দল চলে যাচ্ছে। সেখানে আওয়ামী লীগ যদি এই মুহূর্তে নেই, মানে দৃশ্যপটে নেই, কিন্তু হয়তো তারা থাকলেও এক ধরনের অবস্থান থাকতো। যদি দৃশ্যপটে নেই সেটা আলোচনা বাদ দিই আমরা ত্রিমুখী অবস্থানের কথা এখানে বলা হচ্ছে। এনসিপি নতুন প্রেক্ষাপট, নতুন দল, এবং নতুন প্রেক্ষাপট হলেও তারা এখন অন্যতম বড় স্টেক হোল্ডার, এটাকে মানতেই হবে, কারণ তাদের কারণেই এই যে আলোচনা নির্বাচন সংস্কার, এই আলোচনাটা শুরু হয়েছে মূলত তাদের হাত ধরেই। সুতরাং তাদেরকে বাদ দিয়ে এই আলোচনার কোনো আসলে বেরিকরণ হতেই পারে না। সেই হিসাব করলে মূলত আলোচনা শেষ নাই, আলোচনা শেষ তখনই হবে যখন আসলে প্রধান উপদেষ্টা বা সরকার থেকে একটি স্পষ্ট কোনো সুনির্দিষ্ট, তারা যদিও বলছে নির্বাচন কবে হবে, কিন্তু সুনির্দিষ্ট একেবারে এই দিন থেকে নির্বাচন এরকম একটা ঘোষণা যদি হয়, তাহলেই হয়তো এই আলোচনার বেরিকরণ শেষ হতে পারে। তার আগ পর্যন্ত এ দল চাপ দেবে, ওই দল সংস্কারের জন্য চাপ দেবে, ওই দল বলবেন না আমরা বিচার আগে চাই। আসলে মূলত একটা নির্দিষ্ট কোনো কাঠামো তৈরি হবে না। বর্তমান প্রেক্ষাপটে যদি হিসাব করা হয়, বেশ কিছু মানুষ কিন্তু এটাও শেয়ার করছে যে না আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছি এই সরকারের অধীনে, অর্থাৎ সরকার কাজ করছে। শুরুর দিকে যে অভিযোগটা সরকারের বিরুদ্ধে ছিল সেটা এখন আসলে অনেকে, হ্যাঁ এটা আমিও আপনার সাথে একমত। মূলত এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনা, এটা আপনি যেটা স্বীকার করবেন নিশ্চয়ই। হ্যাঁ, এটা আসলে এরকম কোনো বড় প্ল্যাটফর্ম নেই যে সাধারণ মানুষ ভোট দিয়ে বললো যে না এই সরকারটা ভালো কাজ করছে বা এই সরকার অর্থনীতি দিকে এগিয়ে নিচ্ছে। এটা মূলত সোশ্যাল মিডিয়া আলোচনা, এটা আপনার সাথে, এটা আমিও একমত। সোশ্যাল মিডিয়া এখন বেশ ভালো আলোচনা শুরু হয়েছে যে না এই সরকারকে আমরা আরও দেখতে চাই, 5 বছর দেখতে চাই, এগুলো আছে। সেগুলো থাকলেও ধরুন আপনি সোশ্যাল মিডিয়াও এক ধরনের সমাজের আয়না বা এক ধরনের মতামত প্রকাশের জায়গা, সেটাও তো আপনি একেবারে ছুঁড়ে ফেলে দিলেন, প্রেক্ষাপটে ছুঁড়ে ফেলে দিলেন তাও তো না। সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা
অনেক বড় বড় ধরনের ধরুন মতামত সংগ্রহ কিংবা নিজের পক্ষের যে প্রচারণা এগুলো করতে দেখি, সেই হিসাব করলে আপনি সোশ্যাল মিডিয়ার কোনো মতামতকে একেবারে ফেলে দেবো তাও বলা যায় না। তবে হ্যাঁ, সেটা যদি করতেও হয় যে এই সরকারকে আমরা চাই, সেটা কিভাবে চাই? নিশ্চয়ই এই সরকার তার নির্বাচনী ম্যান্ডেট নিয়ে আসবে নাকি এভাবেই চলতে চায়? যদি সরকার শুরুতেই এসে বলছিল না আমরা নির্বাচনটা আমাদের অন্যতম প্রধান এজেন্ডা, ওই হিসাব করলে সরকার নিজে তো থাকতে চাইবে না। যদি সেটা হয়ে থাকে সেই কথা যে এই সরকারের প্রথম এজেন্ডা হচ্ছে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, সেটা তারা বলছে। যদিও তার আগেও তারা বলছে যে না আমরা সেই নির্বাচন দেবো, তবে সংস্কারটাকে জরুরি, কারণ সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও আওয়ামী লীগের মতো ঘটনা ঘটতে পারে। সেই হিসাব করলে হয়তো এই সরকার নির্বাচন দিবে, আমার যেটা মনে হয় নির্বাচনই হবে, কিন্তু সেটা হয়তো 1 বছর বা 1.5 বছর সময় লাগতে পারে, কিন্তু নির্বাচন দিবে। এবং অন্যান্য দলগুলো যদি এই কি চায় সেটা যদি অর্থনৈতিকভাবে আমরা দেশটাকে আরেকটু তিনি চাচ্ছেন যারা একটু এগিয়ে নিয়ে তারপরে নির্বাচনটাকে, হ্যাঁ, তবে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনি যদি 1 বছরটাকে আমি খুব বেশি গুরুত্বপূর্ণ সময় মনে করি না। এটা যতটাই এখন আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আপনাকে অনেক অনেক ধন্যবাদ জন্য। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। শুল্ক বসিয়ে বিভিন্ন দেশকে আলোচনার টেবিলে টানার চেষ্টায় ট্রাম্প, বলছেন অর্থনীতিবিদরা। পোশাক খাত বাঁচাতে পরিপূরক সুবিধা দেওয়ার তাগিদ। হাসিনাকে ফেরানোর বিষয়ে চূড়ান্ত আলোচনা হয়নি, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। আন্তর্জাতিক আদালতে জুলাই গণহত্যার বিচারের বিপক্ষে প্রসিকিউশন। চিকিৎসক সংকটে ভুগছে নওগাঁর মান্দা স্বাস্থ্য কমপ্লেক্স, সেবা বঞ্চিত উপজেলার 5 লাখ মানুষ। এবং রাঙ্গামাটিতে বাড়ছে হানিকুইন জাতের আনারস চাষ, ফলন ভালো হলেও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চাষি ও ব্যবসায়ীদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়, এর আগে 12টায় সংবাদ এক নজরে দেখবেন। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।